হ্যালো এইচএসসি 24 ব্যাচ টার্গেট ডিইউ কোর্সের লেকচার 2 সরলরেখা অধ্যায়ের লেকচার 2 এ তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট আলোচনা করব লেকচার 2 এ। সেটা হচ্ছে দেখো কনসেপ্ট 8 পরিব্যাসার্ধ নির্ণয়। কনসেপ্ট 8 এ থাকছে আমাদের হচ্ছে পরিব্যাসার্ধ নির্ণয়। তবে এই কনসেপ্টটি খুবই গুরুত্বপূর্ণ, পরিব্যাসার্ধ নির্ণয়। তো এটা থেকে আমাদের হচ্ছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন পরীক্ষায় কিন্তু এই টপিকটা থেকে আসতে পারে, এমসিকিউতেও কিন্তু আসে, বাট এই টপিকটা রিটেন উপযোগী, ঠিক আছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের যে প্রশ্নগুলো আসে তার মধ্যে এটাও কিন্তু এই টপিকটা রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরুতেই দেখো আমরা পরিব্যাসার্ধ নির্ণয় করব। তো পরিব্যাসার্ধ কি এটা আমরা একটু আগে জেনে নিই। দেখো যে আমরা কিন্তু জানি যে একটা ত্রিভুজের 3টা বিন্দু থাকে, তাই না? যে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকে। এবার এই 3টা শীর্ষবিন্দু দিয়ে অতিক্রান্ত, দেখো যে ত্রিভুজের 3 শীর্ষবিন্দু দিয়ে অতিক্রান্ত বৃত্ত হচ্ছে কি পরিবৃত্ত। অর্থাৎ মনে করো এটা একটা ত্রিভুজ, এবার এটা হচ্ছে একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা হচ্ছে একটা শীর্ষবিন্দু। এই বিন্দুটাকে ধরে নিলাম এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। 3টা বিন্দু আমরা পেলাম। এই বিন্দুটা দেখো এখানে বিন্দু থাকবে x1 y1, এটা হচ্ছে x2 y2, আর এইটা হচ্ছে x3 y3। 3টা বিন্দু। এখন এই 3টা বিন্দুর যে শীর্ষবিন্দু দিয়ে যদি অতিক্রম করে, অর্থাৎ দেখো যে এই যে 3টা শীর্ষবিন্দু, এইটাকে বলা হয় পরিবৃত্ত, এটাকে বলা হয় পরিবৃত্ত। এবার পরিবৃত্তের যেটা কেন্দ্র, এখান থেকে খেয়াল করো, এখানে যদি আমরা কেন্দ্র পাই এটাকে বলা হয় পরিকেন্দ্র, এটাকে বলা হয় কি পরিকেন্দ্র। এবং এই বিন্দু হতে এই যে এটা, এই বিন্দুর দূরত্ব, এই বিন্দুর দূরত্ব, এটাই হচ্ছে আমাদের পরিব্যাসার্ধ। এটাকে বলা হয় কি পরিব্যাসার্ধ। কি কনসেপ্ট ক্লিয়ার? তো পরিব্যাসার্ধ কোনটা আমরা তো বুঝতে পেরেছি, তাই না? এখন খেয়াল করো, আমাদের যদি পরিব্যাসার্ধ বের করতে বলে, 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, আমাদেরকে পরিব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব? এখানে দেখো পরিব্যাসার্ধ বের করার জন্য আমাদেরকে সর্বপ্রথম, যেহেতু একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, সেখান থেকে আগে আমাদের বাহুগুলোর দৈর্ঘ্য বের করে নিতে হবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি বি থেকে সি এর মধ্যবর্তী যেটা দূরত্ব সেটাকে আমরা ছোট হাতের এ ধরে নিব। এবার দেখো সি থেকে এ এর যে মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা ছোট হাতের বি ধরে নিব। এবার খেয়াল করো, এ থেকে বি এটাকে আমরা ছোট হাতের সি ধরে নিব। তাহলে এই যে আমরা এদের মধ্যবর্তী দূরত্ব এ বি সি বের করে নিব। এবার আমাদের পরিব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে, এখানে খেয়াল করো পরিব্যাসার্ধকে আর দ্বারা লেখা হয়, আর ইকুয়াল হচ্ছে এবিসি ডিভাইডেড বাই 4 ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে খেয়াল করো, যদি একটা ত্রিভুজের 3টা বিন্দু দেওয়া থাকে, এটা হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। একটা ত্রিভুজের যদি 3টা বিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো এখানে খেয়াল করো, যেহেতু এই 3টা বিন্দু দেওয়া আছে, তাহলে যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, তাহলে ক্ষেত্রফল বের করার আমাদের সূত্র ছিল এরকম, যে ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে 1/2। এবার দেখো এখানে x1 x2 x3, আবার হচ্ছে কি x1 x2 x3, আবার এখানে x1। অর্থাৎ যে বিন্দুটা আমরা প্রথমে নিব এটাকে আবার পরে নিতে হবে, কারণ ঘড়ির কাঁটার বিপরীতে আমরা ঘুরিয়ে একটা বিন্দু থেকে ঘুরিয়ে, মনে করো এই বিন্দু থেকে ঘুরিয়ে আবার সেই বিন্দুতেই কিন্তু নিয়ে আসছি, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা নিব y1 y2 y3, আবার হচ্ছে y1। এখন এটা থেকে আমরা যদি ক্ষেত্রফল বের করি, তাহলে ক্ষেত্রফল বের করার সূত্রটা কিন্তু আমরা সবাই জানি, যে ক্ষেত্রফল হচ্ছে কি 1/2। এখানে যে মান পাবো তার মডুলাস, কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না। তাহলে আমরা ক্ষেত্রফল বের করার জন্য প্রথমে যে কাজটি করব, প্রথমে এই কর্ণগুলোকে আমরা গুণ করে দেব, যে x1 y2 প্লাস আবার হচ্ছে এই কর্ণগুণ x2 y3 প্লাস আবার এই কর্ণগুণ x3 y1। এবার আমরা যে কাজটা করব,
যে আমরা মাইনাস চিহ্ন দিয়ে এবার নিচ থেকে উপরের কর্ণগুলো নিব, অর্থাৎ এই কর্ণ, তাহলে এখানে ছিল কি x2 y1, তারপরে আবার হচ্ছে সূত্রের মাইনাস মাইনাস দিয়ে হচ্ছে কি আমরা এখান থেকে এবার এই কর্ণ নিব, অর্থাৎ x3 y2 মাইনাস এবার এই কর্ণ সেটা হচ্ছে কি x1 y3। এখানে যে ফলাফলটি পাবো, এখানে খেয়াল করো একটা জিনিস মাথায় রাখবা, যদি তুমি এখান থেকে এই পর্যন্ত মানগুলো বের করে নেগেটিভ মান পাও তাহলে সেটা কি হবে, পজিটিভ হয়ে যাবে, কারণ এখানে সামনে কিন্তু মডুলাস দিয়ে রেখেছি। কারণ এইটা হচ্ছে কি একটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল কখনো কিন্তু ঋণাত্মক হতে পারে না, এই জন্য কি হবে, তাই সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে আমরা ক্ষেত্রফল বের করে নিব, তারপরে এই যে এবিসি পেয়ে যাব, দেন আমরা যদি এখানে সূত্রতে বসাই দিই তাহলেই কিন্তু আমরা পরিব্যাসার্ধ বের করে নিতে পারবো। এই জন্য এটা হচ্ছে কিন্তু আমাদের ঢাকা ভার্সিটির রিটেন কনসেপ্ট, ঠিক আছে, রিটেন কনসেপ্ট। তাহলে এখন আমরা এই যে পরিব্যাসার্ধ কিভাবে বের করতে হয় এটা তো আমরা শিখলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা এই টাইপের একটা প্রবলেম আমরা সলভ করে ফেলব। এ ছিল 3 4, হ্যাঁ, অর্থাৎ এখান থেকে দেখো আমি কিন্তু এখন ডিরেক্ট শুধু এমসিকিউ এর জন্য মানটা দেখাই দিচ্ছি যে আমাদের উত্তরটা কত হবে, কারণ এর আগে যেটা নিলাম আমাদের বিন্দুর জন্য একটু মিস্টেক হয়েছে। তাহলে এখানে 3 4, এখানে বি হচ্ছে 3 -6 আর এখানে সি হচ্ছে কত -1 2। তাহলে আমরা যেটা যেটা পেয়েছিলাম খেয়াল করো, আমরা কি কি পেয়েছিলাম, এখানে আমরা এটাকে ধরেছিলাম এ, এটাকে ধরেছিলাম বি আর এটাকে ধরেছিলাম সি, এটা তো ধরেছিলাম তাই না। তাহলে এ এর মান পেয়েছিলাম কত, এ এর মান আমরা যেটা পেয়েছিলাম এখানে যে আমরা এ এর মান অর্থাৎ এ যেটা এটা এ ছিল কি বিসি এর মান, তাহলে বিসি আমরা পেয়েছিলাম এখানে 4√5। এবার দেখো সি এ মানে ছিল বি, তাহলে সি এ এর মান ছিল কত 2√5 আর হচ্ছে এ বি এর মান হচ্ছে সি, তাহলে এ বি এর মান আমরা যেটা পেয়েছিলাম যে এ বি এর মান পেয়েছিলাম কত 10, তিনটা বিন্দু পেয়েছিলাম। আর এখান থেকে যদি আমরা ক্ষেত্রফল বের করি যে 3 4, তারপরে হচ্ছে 3 -6 আর আমরা যদি এখান থেকে -1 2 নিই তাহলে এখান থেকে ক্ষেত্রফলের মানটা কিন্তু বের হবে 20। তোমরা কিন্তু শর্টকাটে বের করবা, যেভাবে আমি কিন্তু শেখাই দিয়েছি সেভাবে কিন্তু তোমরা বের করে নিবা। এবার যদি আমরা পরিব্যাসার্ধ নিই তাহলে আমাদের সূত্র ছিল আর ইকুয়াল হচ্ছে এ 4√5 ইন্টু বি, বি হচ্ছে কত 2√5 ইন্টু সি, সি এর মান কত 10 ডিভাইডেড বাই 4 ইন্টু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল 20 ছিল। এখান থেকে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা একটু বের করে নিব, ঠিক আছে। আমি যে নিয়ম তোমাদের শেখা দিলাম তোমরা কি করবা, বের করে নিবা। এটাকে শূন্যায়ন করে আগে শূন্য ধরে আমরা এটাকে ক্ষেত্রফলটা বের করে নিব, ওকে। তাহলে এখান থেকে দেখো কি কি কাটে, আমরা হচ্ছে এটা এটা কাটছি 2 থাকে 2 2 কেটে গেল, 4 4 কেটে গেল, থাকলো কি √5 √5 √5 √5 মানে কত 5। এই হচ্ছে দেখো আমাদের অপশানে 5 আছে। কনসেপ্ট 9-এ ক্ষেত্রফল সংক্রান্ত, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটাকে আমি আর ডিটেলসে বলছি না, যেহেতু এই কনসেপ্টটা আমরা আলোচনা করে নিয়েছি যে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে আমরা কিভাবে ক্ষেত্রফলটা বের করব আমরা একটু আগে কিন্তু সলভ করে নিলাম। তো এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা জাস্ট একটু তোমাদের সলভ করে দেখাই দিই, খেয়াল করো। এখানে যদি আমরা এই প্রশ্নটাকে একটু সলভ করি তাহলে দেখো শূন্যায়ন পদ্ধতিতে, অর্থাৎ একটা বিন্দুকে শূন্য বানিয়ে যে শর্টকাট পদ্ধতিতে আমরা ক্ষেত্রফল বের করলাম, এই পদ্ধতিতে কিন্তু তোমরা ক্ষেত্রফলটা বের করবা, কারণ এমসিকিউ থাকবে, আমাদের সময় কম, অল্প সময়ে কিন্তু আমাদেরকে ভালো অর্থাৎ বেশি উত্তর দিতে হবে। খেয়াল করো, এই যে দেখো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের শীর্ষবিন্দু, তো আমরা ত্রিভুজ অঙ্কন করব না। দেখো এখানে 3টা বিন্দুকে নিয়ে নাও, তাহলে একটা 6 5, একটা বিন্দু কত ভাইয়া -9 -4, আর একটা বিন্দু কত -5 0, ওকে। এখন খেয়াল করো আমরা এই জায়গাটাকে 0 বানাবো, তাহলে 0 যদি বানাতে চাই তাহলে আমরা এটার এক্স এর মানটা এখানে 6 ছিল, কত যোগ করতে হবে -6, এখানে কত যোগ করবা -5, তাহলে কিন্তু এটা কি হলো 0 0 হলো, তাই না। এখন খেয়াল করো এখানে যা যোগ করেছো এই জায়গাগুলোতেও তা কিন্তু যোগ করবা। এখন খেয়াল করো এখানে -9 ছিল, -6 যদি যোগ করো তাহলে কত হবে -15, এখানে মানটা এটা নিলাম। এখানে যদি -5 যোগ করো তাহলে কত হবে -9। এবার দেখো পরবর্তীটাতে এখানে যদি তুমি -6 যোগ করো তাহলে কত হবে -11, এটাতে যদি তুমি -5 যোগ করো তাহলে 0 -5 তাহলে কত হবে -5। এই যে আমরা 4টা বিন্দু পেলাম, তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, ক্ষেত্রফল
ইকুয়াল হচ্ছে হাফ, তারপরে দূরে মাইনাস কাছে। একটু মনোযোগ দিয়ে বুঝো, কারণ এই কনসেপ্টটা অনেক গুরুত্বপূর্ণ। ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েই কিন্তু প্রশ্ন আমাদের পরীক্ষাতে কিন্তু আসে, ঠিক আছে? তাহলে এখন দেখো হাফ আমরা পেলাম, দূরে বলতে কি, এখানে দূরে কোন মানটা আছে, এই যে এই মান দুইটা দূরে আছে না, তাহলে এদের গুণফল, মাইনাস আর মাইনাস কি হলো প্লাস, তাহলে 5 15 কি হচ্ছে দেখো তো 75। আর এখানে সূত্রের মাইনাস ছিল, মাইনাস আর মাইনাস গুণ করে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 9 11। দেখো এখানে কত পাচ্ছি, এটা আমরা পাচ্ছি, তাই না? এখন এটাকে যদি মাইনাস, এটাকে যদি আমরা এটাকে বিয়োগ করি, তাহলে এটার সাথে কত হচ্ছে দেখো, যে এখানে পাচ্ছি 4 আর এখানে পাচ্ছি 2। এটাকে যদি ভাগ করা হয় তাহলে কত পাচ্ছি 12। এখন কথা হচ্ছে দেখো এখানে মানটা কিন্তু মাইনাস হবে না, কারণ মডুলাস দেওয়া আছে। কারণ হচ্ছে দেখো যে এটা যদি এভাবে আমরা লিখি, তাহলে ক্ষেত্রফল আমরা জানি ঋণাত্মক হতে পারে না, এই জন্য কী হয়, মডুলাস হয়। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে 12। অপশানে দেখো, অপশানে 12 আছে কিনা একটু খেয়াল করো, এই যে আমাদের 12। কি ক্লিয়ার তো? তাহলে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল খুব সহজেই কিন্তু বের করে নিতে পারি। পরবর্তী আমাদের যে ক্ষেত্রফল সংক্রান্তই কিন্তু এটা কনসেপ্ট, যে চতুর্ভুজের ক্ষেত্রফল সংক্রান্ত, অর্থাৎ একটা চতুর্ভুজ দেওয়া থাকবে, তার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব, এটা কিন্তু আমরা এখন দেখব। তো এখন খেয়াল করো, চতুর্ভুজ, আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল খুব সহজে বের করতে পারবো। কিভাবে চতুর্ভুজের ক্ষেত্রফলটি আমরা বের করতে পারবো একটু দেখো। আমরা যখন চতুর্ভুজ বের করব, তখন সেটা বর্গ, রম্বস, সামান্তরিক বা আয়তক্ষেত্র হবে, ঠিক আছে? 4টা বিন্দু, মনে করো আমরা একটা বর্গ পেলাম, মনে করো এটা একটা বর্গ, একটু বুঝো, এটা একটা বর্গ মনে করো, এ বি সি ডি, 4টা বিন্দু ছিল, 4টা বিন্দুকে বসিয়ে আমরা একটা বর্গ পেয়ে নিলাম। এখন এই বর্গের যদি আমরা এটা একটা কর্ণ নিই, তাহলে দেখো তো এটা যদি একটা কর্ণ নিই, তাহলে এই বর্গটা 2টা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে না, এবং সমান 2টা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে না, ত্রিভুজ 2টা কি হবে, সমান হবে। তাহলে আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি এবং সেটাকে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে কার ক্ষেত্রফল পাবো, চতুর্ভুজের আমরা ক্ষেত্রফল কিন্তু পেয়ে যাব। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে দেখো আমরা যদি চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা এখান থেকে বলতে পারি যে চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল 2 ইন্টু ত্রিভুজ এবিসি, যে কোনো এবিসি বা ডিএফ, তুমি যে কোনো ত্রিভুজ বিন্দু দিয়ে নিতে পারো। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে সেটাকে যদি 2 দ্বারা গুণ করা হয়, তাহলে কিন্তু আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে আমরা এই টাইপের একটা এক্সাম্পল দিই, দেখো এই টাইপের একটা এক্সাম্পল দিই। এখানে লক্ষ্য রাখো, আমরা একটা প্রশ্ন নিলাম যে কোনো চতুর্ভুজের 4টা বিন্দু, তো এই যে চতুর্ভুজে যদি 4টা বিন্দু থাকে, তাহলে কোনো নির্দিষ্ট কিন্তু 3টা বিন্দু না, তুমি যে কোনো 3টা বিন্দু নিয়ে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো, যে কোনো 3টা বিন্দু। দেখো আমরা যদি প্রথম 3টা, যেহেতু এখানে দেখো 0 0 আছে, আর আমরা কিন্তু শর্টকাটটা শিখেছিলাম যে 0 0 বানিয়ে ক্ষেত্রফল বের করব। তো তুমি যদি দেখো যে বিন্দুতেই তোমার 0 0 দেওয়া আছে, তাহলে তো আমার জন্য খুবই সহজ হয়ে গেল, কারণ আমার কোনো ঝামেলা নাই, আমি ডিরেক্ট সূত্র বসা দিতে পারি। তাহলে দেখো প্রথমে আমরা 0 0 নিলাম, এই যে 0 0 বিন্দু, তারপরে বিন্দুটা কি ছিল 2 0, তারপরে বিন্দুটা কি ছিল 2 2। তুমি যে কোনো 3টা বিন্দু নিতে পারো, 0 0 আছে মানে আমাদের আর পরিবর্তন মাইনাস করার কোনো প্রয়োজন নাই। আমরা ডিরেক্ট যদি এখন ক্ষেত্রফল বের করি, তাহলে খেয়াল করো তো যে এখান থেকে বলতে পারি, যে এখান থেকে আমরা বলতে পারি ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে 1/2 দূরে মাইনাস কাছে। এখন আমি আর ওটা বাংলাতে লিখছি না, আমি ডিরেক্ট যদি বলি দূরে, তাহলে এ 2টা হচ্ছে দূরে, তাহলে 2 2 কত 4, মাইনাস হচ্ছে কত 0। তাহলে এখান থেকে আমরা সলভ করে কত পাচ্ছি 2, 4কে 2 দিয়ে ভাগ 2 পেলাম। এখন আমরা জানি এটা কার ক্ষেত্রফল পেলাম, ত্রিভুজের। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি তুমি 2 দ্বারা গুণ করো, কার ক্ষেত্রফল পাবা, চতুর্ভুজ। তাহলে এটাকে যদি 2 দ্বারা গুণ করে দাও, তাহলে ফলাফল কত 4। দেখো আমাদের অপশান আছে কিনা 4, এই যে খেয়াল করো আমরা অপশনে কিন্তু 4 বর্গ একক আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই কিন্তু আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে আমরা যদি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলে, আমরা আগে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, দেন ওটাকে 2 দ্বারা গুণ করলে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এখন কথা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল যে কোনো আমরা 3টা বিন্দু নিতে পারি, চতুর্ভুজের মধ্যে যে কোনো 3টা বিন্দু থেকে আমরা ক্ষেত্রফলটা
বের করতে পারি। আশা করি তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছ। এবার আমরা চলে যাব পরবর্তী কনসেপ্টে। দেখো, পরবর্তী কনসেপ্ট হচ্ছে যে বাহুর মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটি বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকবে, আমাদের ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো জাস্ট এখানে কনসেপ্টটা তোমাকে মাথায় রাখতে হবে যে যদি একটা ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকে, আমাদেরকে যদি ক্ষেত্রফল বের করতে বলে, খেয়াল করো, তুমি দেখো, মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এবার আমাদের যে তিনটা বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এই বিন্দু মনে করো ডি, এই বিন্দু দেওয়া আছে ই, আর এই বিন্দু হচ্ছে এফ, এই তিনটা বিন্দু আমাদের দেওয়া আছে। আমাদেরকে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো যদি এইরকম হয় তাহলে এই যে মধ্যবিন্দুগুলো যোগ করে যে ত্রিভুজটা তৈরি হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যা পাবো এটাকে 4 দ্বারা গুণ করলে আমাদের টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল বের হবে। কারণ দেখো এখানে 4টা সমান ত্রিভুজ কিন্তু তৈরি হয়ে গেছে। কি কনসেপ্ট ক্লিয়ার? তো তাহলে এখানে মনে রাখবা কি, যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল মানে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের 4 গুণ। তাহলে এখন আমরা এই টাইপের একটি প্রবলেম সলভ করে নিই। দেখো, এইগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। এখন খেয়াল করো, এই যে আমাদের ত্রিভুজ দেওয়া আছে, তাহলে আমরা জানি এই বাহুগুলো ত্রিভুজের কি মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু হলে আমরা কিন্তু যেহেতু এমসিকিউ সলভ করছি, আমরা কিন্তু আর এটাকে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি না, আমি ডিরেক্ট বের করব। তাহলে মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আমরা কিন্তু শর্টকাট শিখেছি। আমি আবার সলভ করে দিচ্ছি। দেখো 4 4 আর এখানে 2 8। তাহলে আমাদের নিয়ম কি ছিল? নিয়মটা ছিল এ প্রথম বিন্দু যা নিবা সেটাকে কি বানাতে হবে? 0 বানাতে হবে। তাহলে এখানে যোগ করবা -1, এখানে যোগ করবা -2। তাহলে এটাতে -1 যোগ করলে হচ্ছে 3, এটাতে -2 যোগ করলে হচ্ছে 2, এটাতে যদি -1 যোগ করো তাহলে হচ্ছে 1, এটাতে যদি -2 যোগ করো তাহলে হচ্ছে 6। এবার দেখো হাফ ইন্টু দূরে, তাহলে দূরে বলতে কি বলতো? দূরে বলতে এই দুইটার গুণফল, তাহলে 3 6 18, মাইনাস কাছে বলতে এই দুইটার গুণফল হচ্ছে 2। তাহলে 18 থেকে 2 বাদ, তাহলে কত হচ্ছে? 16, 16কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 8। এখন খেয়াল করো, এটা কি পেলাম? এটা মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আমরা কিন্তু জানি যে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, এইটা দ্বারা আমরা মধ্যবিন্দু দ্বারা যে ক্ষেত্রফল পাবো সেটাকে কি করব? 4 দ্বারা গুণ করে দেব। তাহলে 4 8 কত হচ্ছে বলো তো? এই যে 32 বর্গ একক। কি কনসেপ্ট ক্লিয়ার? যদি তুমি মূল জিনিসটা অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারো শর্টকাটে, তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। ফল সংক্রান্ত আলোচনা করলাম। এবার দেখো, পোলার স্থানাঙ্কের বিন্দু দ্বারা ক্ষেত্রফল নির্ণয়, অর্থাৎ একটা ত্রিভুজের 3টা বিন্দু দেওয়া থাকবে, ওই 3টা বিন্দু হচ্ছে পোলার বিন্দু। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব? তো এই প্রশ্নটাও মূলত এই টপিকটা ঢাকা ভার্সিটির রিটেনে আসতে পারে। যদি এমসিকিউতে আসে কোনো আপত্তি নাই, আমরা সূত্রটা ভালো করে আমরা জানবো। যদি আমরা সূত্রটা ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের উত্তর করা সহজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা সূত্রটা একটু দেখি যে আমরা কিভাবে সূত্রটা আমরা বের করতে পারি। খেয়াল করো, দেখো এই যে 3টা বিন্দু, 3টা যদি পোলার বিন্দু দেওয়া থাকে, সে বিন্দু কি? একটা r1 θ 1, একটা r2 θ 2, আর একটা হচ্ছে r3 θ 3। তাহলে এই বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, সূত্রটা মনে রাখবা, 1/2 r1 r2 sin θ 1 - θ 2 প্লাস, এখানে দেখো কিভাবে এটা মনে রাখবা। প্রথমে যদি r1 r2 নাও, দেখো প্রথমে r1 r2 যদি নাও তাহলে পরে কি হবে? r2 আর r3, এরপরে দেখো r3 r1, আর বাকিগুলো θ 1 - θ 2, θ 2 θ 3, θ 3 - θ 1। এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। আচ্ছা, এবার লক্ষ্য রাখো, আমরা এই টাইপের একটা প্রবলেম সলভ করে ফেলি। দেখো এখানে কি দেওয়া আছে বিন্দু, দেখো 3 30 ডিগ্রি, 3 90 ডিগ্রি,
বিন্দুদ্বয় মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে তিনটা যে বিন্দু দেওয়া আছে তার মধ্যে দুইটা বিন্দু এখানে দেওয়া আছে আর একটা কি মূল বিন্দু। মূল বিন্দু মানে কি? মূল বিন্দু মানে আমরা জানি 0 0। তো এখানে খেয়াল করো, আমরা যদি এটাকে এভাবে ধরি যে প্রথমে মূল বিন্দুটা নিলাম 0 0, তারপরে হচ্ছে 0 30 ডিগ্রি নিলাম, তারপরে মনে করো 3 90 ডিগ্রি নিলাম, আমরা এখানে নিলাম। ঠিক আছে, তো এখানে তুমি একটা জিনিস লক্ষ্য রাখতে পারো যে এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে কি θ1, এটা হচ্ছে R2 আর এটা হচ্ছে কি θ2, এটা হচ্ছে R3 আর এটা হচ্ছে কি θ3। আমরা একটু এগুলোকে একটু ইন্ডিকেট করে নিলাম, তাহলে আমাদের সলভ করা সহজ হবে, আমাদের ভুলটা হবে না। তাহলে এখন আমরা কিন্তু জানি যে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র মাস্ট বি, সূত্রটা মনে রাখবা। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি করবা? মনে রাখতে হবে। তাহলে 1/2। এবার R1 দেখো, R1 ইন্টু R2 সাইন, এখন কথা হচ্ছে R1 যদি বসাই তাহলে R1 হচ্ছে কত 0 ইন্টু R2 এর মান কত 3 ইন্টু সাইন θ1, তাহলে 0 - 30 ডিগ্রি, এটা আমরা একটা পাচ্ছি। এখন তোমরা বলো, প্রথমে যেহেতু 0 আছে তাহলে এটার কি কোনো ফলাফল পাওয়া যাবে? যাবে না। তো এটা আমরা সূত্রটা আগে বসাই, পরে ওটাকে বাদ দিচ্ছি। বাট যখন তুমি এমসিকিউ করবা এটা 0 দ্বারা গুণ হবে মানে কি এটাকে বাদ দিয়ে দিবা। এবার দেখো প্লাস R2, তাহলে 3 ইন্টু R3 হচ্ছে কত? এখানে পাচ্ছি আমরা 3 ইন্টু সাইন θ2 - θ3, তাহলে হচ্ছে কত 90 ডিগ্রি, এটা আমরা একটা পেলাম। এরপরে দেখো প্লাস R3 হচ্ছে কত 3 ইন্টু R1 0 ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস হচ্ছে কত 0 ডিগ্রি। আচ্ছা, এটা আমি ডিটেলসে লিখলাম। এখন দেখো এখান থেকে তোমরা কিন্তু খুব সহজে বলতে পারো যে ভাইয়া 0 ইন্টু আছে তাহলে এত লিখছেন কেন? এটা লিখছি জাস্ট কনসেপ্টটা তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য। যখন তোমরা কনসেপ্টগুলো বুঝে যাবা তখন কিন্তু কি এগুলো আর ডিটেলসে লিখতে হবে না, তখন কিন্তু তুমি নিজেই কিন্তু এগুলো সলভ করে নিতে পারবা। আচ্ছা, এবার খেয়াল করো, এখানে আমরা পাচ্ছি 0 ইন্টু সামথিং মানে এই পুরোটাই 0 ইন্টু সামথিং মানে এই পুরোটাই পাচ্ছি কত 0। তাহলে এখানে যে মানটা পাচ্ছি দেখো 1/2 ইন্টু, এখানে লক্ষ্য রাখো সাইন -60 ডিগ্রি, তো এই জায়গায় দেখো আমরা এখানে পাচ্ছি কত 9 ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কত √3/2, তাহলে এখানে পাচ্ছি কত √3/2। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া ফলাফলটা তো নেগেটিভ আসছে, তাহলে -√3/2। ওকে, -√3/2 দিলা, বাট টোটালটা তুমি কি বের করছো ভাইয়া? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল যখন বের করবা তখন কি নেগেটিভ কিছু পাবা? নেগেটিভ কিছু পাবা না, তাহলে অলওয়েজ কি হয়ে যাবে? পজিটিভ। তাহলে এখানে যে মানটা পাচ্ছ এটা কি হচ্ছে? এটা মডুলাস হয়ে যাচ্ছে। তাহলে এখন যদি তুমি এখান থেকে সলভ করো তাহলে কি পাচ্ছ? 9√3 ডিভাইডেড বাই 4। দেখো আমাদের অপশানে আছে কিনা। এই যে দেখো আমাদের খ নম্বরে এই অপশানটা কিন্তু দেওয়া আছে। এই ক্ষেত্রফল সংক্রান্ত এগুলো আলোচনা করলাম। এবার দেখো কনসেপ্ট 10, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আমাদের হচ্ছে এই কনসেপ্টটা থেকেও কিন্তু ঢাকা ভার্সিটির প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তো দেখো 3টি বিন্দু সমরেখা হওয়ার শর্ত, অর্থাৎ সমরেখা বা সমরেখ কথাটি উল্লেখ থাকতে পারে। এখানে সমরেখা হতে পারে বা সমরেখ হতে পারে। ঠিক আছে, সমরেখ হতে পারে। আচ্ছা, সমরেখ হওয়ার শর্তটা কি? সমরেখ ব্যাপারটা কি এটা আমরা একটু ক্লিয়ার হই। মনে করো যে আমরা 3টা পয়েন্ট নিলাম, এই 3টা পয়েন্ট, একটা এ, একটা বি আর একটা হচ্ছে সি। এই 3টা পয়েন্ট যদি একটা রেখার উপর অবস্থান করে, এই যে একটা রেখা, এই একটা রেখার উপর অবস্থান করে, তাহলে এটাকেই বলা হয় সমরেখা। অর্থাৎ এই বিন্দু 3টা একটি রেখার উপর অবস্থান করছে, এটাকে বলা হয় সমরেখ। কি কনসেপ্ট ক্লিয়ার তো? যে 3টা বিন্দু যদি একটা রেখার উপর অবস্থান করে তাহলে তাকে বলা হয় সমরেখ। এবার দেখো 3টি বিন্দু সমরেখ হওয়ার টোটাল আমাদের 3টা কন্ডিশন আছে। কন্ডিশনগুলো মনে রাখতে হবে। নাম্বার 1, আমরা যদি এ বি এর দূরত্ব বের করি যোগ বিসি এর দূরত্ব বের করি ইকুয়াল হচ্ছে এসি এর দূরত্ব, এটা হতে পারে। যদি এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব, বি থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব, এদের যোগফল যদি এ থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব হয় তাহলে বিন্দু 3টা সমরেখ হবে। এবার নাম্বার 2, এবার দেখো আমরা যদি এবি এর ঢাল বের করি, যে এবি এর ঢাল ইকুয়াল বিসি এর ঢাল, তাহলেও কিন্তু বিন্দু 3টা কি হবে? সমরেখ হবে। ঠিক আছে, দেখো এবি এর ঢাল আর বিসি এর ঢাল যদি সমান হয় তাহলে বিন্দু 3টি কি হবে? সমরেখ হবে।
এবার নাম্বার থ্রি হচ্ছে এই যে বিন্দু তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। খেয়াল করো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা হবে কত? 0। যদি 0 হয় তাহলে বিন্দু তিনটা কি হবে? সমরেখ হবে। তাহলে দেখো যে এই তিনটা বিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল কি হতে হবে? 0 হতে হবে। এই তিনটা কনসেপ্টের মধ্যে, এই তিনটা কন্ডিশনের মধ্যে তুমি যে কোনো একটা অ্যাপ্লাই করে তুমি এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে পারো। তবে আমার কাছে মনে হয় এই 2 নাম্বারটা সবচাইতে সহজ, ঠিক আছে? তো তুমি এটা দিয়েও সলভ করতে পারো বা এইগুলো দিয়েও সলভ করতে পারো, কোনো অসুবিধা নাই। এবার দেখো সমরেখ সংক্রান্ত আমরা একটি প্রবলেম সলভ করে ফেলি। দেখো এখানে বলেছে এক্স এর কোন মানের জন্য এই বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। এখানে দেখো আমাদেরকে কিন্তু বলে নাই যে এটা সমরেখ হবে, বাট এই প্রশ্নটা থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে এক্স এর মানটা আমরা কিভাবে বের করতে পারবো খুব সহজে। হ্যাঁ, তো খেয়াল করো এক্স এর মানের জন্য তিনটা বিন্দু বলেছে, বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। তাহলে ক্ষেত্রফল 0 হবে কখন? যখন ক্ষেত্রফল 0 যদি হয় তাহলে কি হবে? সমরেখ হতে হবে। বিন্দু তিনটা কি হতে হবে? সমরেখ। যদি সমরেখ হয় তাহলে আমরা জানি ঢালদ্বয় কি হয়? সমান হয়। তাহলে এখানে খেয়াল করো যে এটা ধরে নিলাম এ, এটা বি, আর এটা হচ্ছে সি। তাহলে আমরা যদি এ বি এর ঢাল বের করি, এ বি ইকুয়াল হচ্ছে কি? বিসি। এখানে কিন্তু আমরা নিলাম ঢাল, কি নিব? ঢাল নিব। তাহলে এখন দেখো এ বি এর ঢাল, এ বি এর ঢালের ফর্মুলা কি? y2, দেখো আমাদের ঢাল নির্ণয় সূত্র হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটা মনে রাখবা, দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, যদি আমাদের ঢাল বের করতে বলে তাহলে তার ফর্মুলা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে এ বি বের করছি, তাহলে y2 এখানে কত? 1 মাইনাস y1 এর মান কত? 2 ডিভাইডেড বাই x2 এর মান 2 মাইনাস 1 ইকুয়াল। এবার বিসি এর ঢাল যদি বের করি তাহলে y2 হচ্ছে x, y2 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 2। এখান থেকে আমরা কি পাচ্ছি? খেয়াল করো, আমাদের টার্গেট ছিল x এর মানটা আমরা বের করতে চাই। তো এখান থেকে দেখো পাচ্ছি কত? মাইনাস 1/1 ইকুয়াল হচ্ছে x মাইনাস 1/1। আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কত? -1, বা x ইকুয়াল কত পাচ্ছি আমরা? 0। তাহলে এখানে খেয়াল করো x এর মানটা 0, এই যে আমাদের অপশানে আছে, ক নম্বরে আমাদের আছে কি? তাহলে এই টাইপের প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবো। তো যদি তিনটা বিন্দু দেওয়া থাকবে, ক্ষেত্রফল 0 হবে, মানে হচ্ছে কি সেটা সমরেখ হবে। সমরেখ হলে আমরা ঢাল দিয়ে বের করতে পারি। আচ্ছা, এবার খেয়াল করো, এবার আমরা যে কাজটা করব যে এখান থেকে পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্ন দেখো আবার একই বলেছে, এর মান কত হলে এখানে বিন্দু যে তিনটা দেওয়া আছে, বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত করবে। তাহলে একই সরলরেখায় অবস্থিত হবে মানে কি? আমরা ঢাল দিয়ে বের করে নিব। তো এখানে আমি একটু জাস্ট সলভ করে দিই, বাকিটা তোমরা সলভ করে নিবা। এখানে দেখো যে আমরা ধরে নিলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তাহলে আমরা কিন্তু এখান থেকে বলতে পারি এ বি এর ঢাল ইকুয়াল হচ্ছে বিসি এর ঢাল, কারণ একই সরলরেখা অবস্থান করবে মানে ঢাল দুইটা কি হবে? সমান হবে। তাহলে যদি আমরা এ বি এর ঢাল বের করি তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে দেখো y2 হচ্ছে 2a, y2 মাইনাস y1, তাহলে y1 এটা, তাহলে -2 প্লাস হচ্ছে 2a ডিভাইডেড বাই x2 মাইনাস x1, তাহলে x2 হচ্ছে 1 মাইনাস a ডিভাইডেড বাই x1 হচ্ছে কত? a ইকুয়াল বিসি। তাহলে বি থেকে দেখো বিসি এর ঢাল আমরা বের করি, তাহলে y2 6 মাইনাস 2a, y2 মাইনাস y1 হচ্ছে কত? -2a। আর এটা থেকে আমরা পাচ্ছি x2, তাহলে -4 মাইনাস a ডিভাইডেড বাই x1, তাহলে -1 প্লাস a, এটা আমরা পেলাম। এখন আমরা এটাকে যদি সলভ করি তাহলে দেখো 2a 4a, তাহলে 4a মাইনাস হচ্ছে 2 আর ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস 2a ইকুয়াল। এখান থেকে দেখো আমরা এখান থেকে পাচ্ছি 6 মাইনাস 4a আর ডিভাইডেড বাই এখান থেকে পাচ্ছি কত? এ কেটে গেল -5। এখন আমরা এটাকে কোনাকুনি গুণ করে দিব, কোনাকুনি গুণ করে আমরা এ এর মানটা বের করে নিব। ঠিক আছে, তো তোমরা এটা সলভ করে নিবা, এখান থেকে এ এর মান পাবা। খ নম্বর আমাদের উত্তর হবে -1 আর হচ্ছে 1/2। তো তোমরা এটা ডিটেলসে সলভ করে নিবা। ওকে, কোনাকুনি গুণ করে আমরা এটাকে মিডল টার্ম করব, দেন আমাদের মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা সমরেখ সংক্রান্ত আমরা আলোচনা করলাম। এবার এখানে খেয়াল করো, সমরেখ সংক্রান্ত আলোচনার পরে আমরা যে কনসেপ্টটি এখন আলোচনা করব সেটা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু। একটা ত্রিভুজের
সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু নির্ণয়। এই কনসেপ্টটি কিন্তু খুবই গুরুত্ব। দেখো যে কনসেপ্ট 11, সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু দেওয়া আছে। আমাদের একটি সমবাহু ত্রিভুজে দেখো তৃতীয় শীর্ষবিন্দুটা কিন্তু নির্ণয় করতে হবে। অর্থাৎ একটি সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, তৃতীয় বিন্দুটা আমাদের বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব? দেখো আমরা কিন্তু এটা যদি এমসিকিউতে থাকে তো আমি যে সূত্রটা লিখেছি এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। যদি আমাদের সিকিউতে থাকে তাহলে আমরা মূল নিয়মে কিন্তু বের করতে পারি। এখানে কথা হচ্ছে সূত্রটা দেখে তোমাদের কাছে অনেক কঠিন মনে লাগতে পারে, বাট আমি এখন বুঝাই দিব, দেখবা সূত্রটা তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। খেয়াল করো, এখানে দেখো যে একটি সমবাহু ত্রিভুজ, আমরা যদি একটা সমবাহু ত্রিভুজ নিই, মনে করো যে এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। এখন এই সমবাহু ত্রিভুজের এ বি দেওয়া আছে, সি বিন্দুটা তোমাকে বের করতে হবে। মনে করো এটা তোমাকে বের করতে হবে। তো এখন যদি তুমি এই এক্সের মানটা বের করো, তাহলে এখানে বিন্দুটা ছিল কি x1 y1, আর এখানে ছিল কি বলতো, এটা ছিল x2 y2, এটা ছিল। যদি তুমি এক্সের মান বের করো তাহলে এক্সের মানের সূত্র হচ্ছে এটা, যে x1 প্লাস x2। দেখো যখন তুমি এটা বের করবা তখন x1 আর x2টাকে যোগ করে দিবা, প্লাস √3 y1 মাইনাস হচ্ছে y2, এটা কি হবে? বিয়োগ হবে। ঠিক আছে। আবার যখন তুমি y এর মান বের করবা তখন কি হবে? দেখো y1 আর y2 যোগ হবে মাইনাস √3 x1 মাইনাস x2 y2। সিম্পলি বিষয়টা মাথায় রাখতে হবে। এবার এই যে প্রথম বিন্দু যেটা নিলা প্লাস ছিল, এটাতে মাইনাস হবে, আর এটা মাইনাস ছিল কি হবে? প্লাস হয়ে যাবে। এই হচ্ছে কিন্তু আমাদের সূত্রের ফরম্যাট। ঠিক আছে। তো আমরা সূত্রটা শিখলাম। আর যদি তুমি মনে করো তুমি ডিটেলসে বের করবা তাহলে এটাকে এভাবে বের করতে পারো, যেহেতু সমবাহু ত্রিভুজ মানে কি এবি সমান বিসি সমান হচ্ছে সিএ, এটা দিয়েও তুমি বের করতে পারো। অর্থাৎ প্রথমে বিসি এর মধ্যবর্তী মানে বিসি এর মধ্যবর্তী দূরত্ব, সি এর মধ্যবর্তী দূরত্ব, এবি এর মধ্যবর্তী দূরত্ব নিয়ে তুমি হচ্ছে এবি আর বিসি সমান ধরতে পারো একবার, বিসি আর এসি সমান ধরতে পারো একবার, দিয়ে বের করতে পারো। বাট এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, যদি সিকিউতে থাকে তাও কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। ঠিক আছে। তাহলে আমরা এই কনসেপ্টটা যেটা বুঝলাম এটা দিয়ে আমরা সলভ করার চেষ্টা করি। তো সূত্রটা আমরা হচ্ছে শিখলাম। এখন আমি একটা অঙ্ক সলভ করি। দেখো সূত্রটা মনোযোগ দাও, আমি অঙ্কের মাধ্যমে কিন্তু এটা বের করে দিচ্ছি। দেখো যে তুমি একটু মনোযোগ দাও তাহলে কিন্তু এটা বুঝে নিতে পারবা। ওকে, খেয়াল করো, আমি এখান থেকে যে জিনিসটা পাচ্ছি, আমরা পাচ্ছি, আমরা এটাতে একটু মনোযোগ দিই। হ্যাঁ, তৃতীয় শীর্ষবিন্দু। আচ্ছা, এই যে আমরা পেলাম তৃতীয় শীর্ষবিন্দু, একটি সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু। হ্যাঁ, খেয়াল করো, একটু দেখো পি কিউ দেওয়া আছে, বিন্দুদ্বয় একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হলে তৃতীয় শীর্ষবিন্দুটা বের করতে হবে, তাই না? তো মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ, তিন বাহু কি হয়? সমান হয়। সমবাহু ত্রিভুজের তিন বাহু কি হয়? সমান হয়ে যায়। তাহলে এখানে দেখো এ দেওয়া আছে, মানে পি দেওয়া আছে, পি হচ্ছে 4 0, তারপরে এটা হচ্ছে কিউ, কিউ হচ্ছে কত? 0 4। এবার আমাদের শীর্ষবিন্দু আর এর মানটা মনে করো বের করতে হবে এক্স হয়, এটা আমাদের বের করতে হবে, এটা আমাদের অজানা। তাহলে আমরা যদি এখান থেকে এক্স এর মানটা বের করি তাহলে আমাদের সূত্রটা হচ্ছে, এক্স এর মান যখন বের করব তখন আমাদের সূত্র কি? x1 যোগ x2। তাহলে x1 হচ্ছে 4, x2 হচ্ছে কত? দেখো x1 হচ্ছে 4 যোগ x2 হচ্ছে কত? 0। এরপরে আমরা যে কাজটা করব এখানে, এরপরে দেখো প্রথমটার জন্য আমরা প্লাস √3 নিব। এরপরে আমরা যে কাজটা করব y1 মাইনাস y2, তাহলে y1 এর মান কত? 0, মাইনাস y2 এর মান কত? 4, ডিভাইডেড বাই 2, এটা x এর মান বের হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা x এর মানটা কত পাচ্ছি? দেখো যে এখান থেকে আমরা x এর মানটা কত পাচ্ছি, যদি এটাকে সলভ করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 আর হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে 4 মাইনাস 4 √3 ডিভাইডেড বাই 2। আমরা যদি সলভ করি 4 কমন নিতে পারি, তাহলে 2 দিয়ে কেটে দিয়ে এখান থেকে থাকছে 2, যদি আমরা কমন নিই তাহলে 2 কেটে যায়, তাহলে থাকে 2 মাইনাস 2 √3। এটা আমরা পাচ্ছি x এর মান, 2 মাইনাস 2 √3 x এর মান পেলাম। এবার দেখো যদি আমরা y এর মান বের করি তাহলে y এর মানের সূত্রটা হচ্ছে একইভাবে, যদি আমরা y এর মান বের করতে চাই তাহলে আমাদের y এর মানের সূত্র হচ্ছে, দেখো যে সর্বপ্রথম y এর মানের জন্য আমরা y1 আর y2কে যোগ করে নেব। তাহলে y1 হচ্ছে এটা আর y2 হচ্ছে কত? 4। তাহলে 0 প্লাস হচ্ছে 4 y1, দেখো এখানে কি বললাম? y1 প্লাস y2। এরপরে আমরা সূত্রের দেব মাইনাস, সূত্রের মাইনাস দেওয়ার পরে আমরা এখানে নিব √3,
যখন √3 নিব তখন এখানে তার উল্টোটা হবে, অর্থাৎ x1 মাইনাস x2। তাহলে x1 এর মান কত? x1 এর মান 4 মাইনাস হচ্ছে 0, আর এখানে ডিভাইডেড বাই 2। এখানে যা আমরা ছিল এটা কিন্তু আমরা পেলাম। ওকে, এখন খেয়াল করো এই জায়গায় এটাকে যদি তুমি সলভ করো তাহলে কি পাচ্ছ? এটাকে যদি সলভ করো তাহলে পাচ্ছ দেখো 4, তাহলে এখানে আমরা বলতে পারি 2। এখানে দেখো এখানে যদি আমরা সলভ করি তাহলে এটা কি পাচ্ছি? 2 মাইনাস, তাহলে 2 মাইনাস হচ্ছে 2 মাইনাস, তাহলে এখান থেকে আমরা এটা আর এটা যদি আমরা মান নিই তাহলে ইনটু আকারে থাকবে যেহেতু, তাহলে দেখো এখানে মাইনাস ছিল আর প্লাস ছিল, মানে মাইনাসই মানটা কিন্তু বের হয়ে যাচ্ছে, তাই না? এই মানটা কি মান বের হচ্ছে? মাইনাস। তাহলে হচ্ছে 2 কমন নিয়ে যদি আমরা আউট করে দিই 2 মাইনাস √3, ওয়াই এর মানও কিন্তু এটা আসছে 2 মাইনাস √3। এক্স এর মান কত আসলো? 2 মাইনাস 2 √3, ওয়াই এর মানও কি আসলো? 2 মাইনাস 2 √3। দেখো এক্স ওয়াই এর মান এই যে কয়ে কিন্তু আমরা পেয়েছি, এটা একটা পেলাম, এটা একটা পেলাম, এটা এক্স এর মান ছিল, এটা ওয়াই এর মান ছিল। এখন কথা হচ্ছে যখন দেখবা একটি সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দুটা বের করতে বলেছে, মাস্ট বি বিন্দুটা দুইটা বের হবে। কিভাবে দুইটা বের হবে? এই যে সূত্রটা সেম থাকবে, সূত্রটা কিন্তু সেম থাকবে, শুধু এই জায়গায় প্রথমটা যেটা প্লাস দিয়ে বের করেছিলা এটা হয়ে যাবে মাইনাস, আর যেটা মাইনাস দিয়ে বের করেছিলা সেটা কি হয়ে যাবে? প্লাস। দুইটা বের হবে। তাহলে এখানে দেখো যদি আমরা এটাকে নিই আবার যদি এক্স এর মান নিই তাহলে কি হবে? 4 প্লাস 0 মাইনাস √3, 0 মাইনাস 4 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এটাকে সলভ করে কত পাচ্ছ? যে 4 প্লাস 4 √3 ডিভাইডেড বাই 2, মানে এটাকে সলভ করে পাচ্ছ 2 প্লাস 2 √3। এটা একটা মান পাচ্ছ, এটা কার মান? এক্স এর মান। এবার ওয়াই এর মান যখন বের করবা এই মাইনাসের জায়গাটা কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো ওয়াই এর মান যদি আরেকটা বের করি তাহলে আমাদের ফর্মুলাটা কি হচ্ছে? 0 প্লাস 4 থাকলো, মাইনাসের জায়গাতে প্লাস হবে, প্লাস √3 4 আর ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত থাকছে দেখো তো, 2 দিয়ে কেটে দিলে থাকে 2 প্লাস 2 √3। এই তো আমাদের মান। তাহলে দেখো এক্স এর মান দুইটাই একই, এই যে দুইটা দেখো দুইটাই প্লাস, এখানেও একটা প্লাস। তাহলে আমাদের ক নাম্বার উত্তর। তাহলে এখানে কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে তোমাদের? সূত্রটা কি ক্লিয়ার হয়েছে বলো? তোর জন্য ঢাকা ভার্সিটির রিটেন স্ট্যান্ডার্ড এটা তোমরা সলভ করে নিবা। একটি সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দুটা বের করতে হবে, এটা তোমরা বের করে নিবা। এবার আমরা পরবর্তী কনসেপ্টে চলে যাই। পরবর্তী কনসেপ্ট হচ্ছে চতুর্ভুজের শীর্ষবিন্দু নির্ণয়। অর্থাৎ একটা চতুর্ভুজের 3টা বিন্দু দেওয়া থাকবে, আমাদের শীর্ষবিন্দুটাকে বের করতে হবে। তো আমরা কিভাবে বের করতে পারি এটা কিন্তু আমরা এখন দেখব। তো এখানে কনসেপ্টটা দেখো, আগে কনসেপ্টটা বুঝে নাও। কনসেপ্ট যদি বুঝে নিতে পারো তাহলে কিন্তু এই টাইপের প্রবলেমগুলো খুব সহজেই কিন্তু বের করা যাবে। তো চতুর্ভুজের শীর্ষবিন্দু মানে এখানে টোটাল 4টা জিনিসের মধ্যেই হবে, বর্গ, তারপরে হচ্ছে রম্বস, তারপরে হচ্ছে সামান্তরিক, ঠিক আছে, সামান্তরিক, তারপরে হচ্ছে আয়ত। এই 4টার মধ্যেই কিন্তু হবে, এটা কিন্তু মনে রাখবা যে চতুর্ভুজের শীর্ষবিন্দু মানে বর্গের 3টা বিন্দু দেওয়া থাকবে, একটা বের করতে হবে, রম্বসের 3টা দেওয়া থাকবে, একটা বের করতে হবে, সামান্তরিকের 3টা দেওয়া থাকবে, একটা বের করতে হবে, অথবা আয়তের 3টা দেওয়া থাকবে, একটা বের করতে হবে। তবে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবা, বিন্দু 3টা, যে বিন্দু 3টা দেওয়া আছে মাস্ট বি পরস্পর বিন্দু বসাতে হবে। অর্থাৎ মনে করো PQRS, তাহলে সিরিয়ালভাবে বসাতে হবে, ABCD সিরিয়ালভাবে বসাতে হবে, XYZ সিরিয়ালভাবে বসাতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু আমাদের মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন খেয়াল করো যে মনে করো আমি এটা একটা বর্গ নিলাম, মনে করো এটা একটা বর্গ নিলাম, বর্গের 4টা বাহু সমান। তাহলে এটা দেখো x1 y1, এই বিন্দুটা দেখো x2 y2, এই বিন্দুটা হচ্ছে x3 y3, এই বিন্দুটা মনে করো x4 y4। এখন কথা হচ্ছে আমাদের 3টা বিন্দু, মনে করো A B C, 3টা বিন্দু দেওয়া আছে, x4 y4 এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা কিভাবে বের করব এটা আমরা প্রথমে দেখব। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা যদি A আর C বিন্দু যোগ করি আর যদি B আর D বিন্দু যোগ করি তাহলে আমরা কর্ণদ্বয়ের ছেদ বিন্দু এটা পাচ্ছি। এখানে যে বিন্দুটা পাবা দেখো, এদের এই বিন্দু দ্বারা গঠিত এটা হচ্ছে মধ্যবিন্দু, এই বিন্দু দ্বারা গঠিত এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে দুইটার যে মধ্যবিন্দু সেটা কি একই হবে না? মাস্ট বি একই হবে। তাহলে এখান থেকে আমরা কন্ডিশনটা বলতে পারি, দেখো যে x1 প্লাস হচ্ছে x3,
ইকুয়াল x2 প্লাস হচ্ছে x4, অর্থাৎ এ দুইটা দ্বারা গঠিত যে মধ্যবিন্দু, এ দুইটা দ্বারা গঠিত মধ্যবিন্দুটা সেম হবে। তাহলে এখানে মনে রাখবা x1 আর x3 এর যোগফল x2 আর x4 এর যোগফলের সমান। এখন দেখো আমাদের x সবগুলোর মান দেওয়া আছে, যদি x4 এর মান বের করতে বলে আমরা এটা থেকে বের করে নিতে পারবো না। একইভাবে যদি y এর মান বের করতে বলে তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো যে y1 প্লাস y3 ইকুয়াল y2 প্লাস y4। এই কনসেপ্টটা যদি তোমার মাথায় থাকে তাহলে চতুর্ভুজের শীর্ষবিন্দুটা তুমি খুব সহজেই বের করে নিতে পারবা। কি কনসেপ্ট ক্লিয়ার? তো এটা ক্লিয়ার হয়েছে তো? এবার এই টপিকটা দিয়ে আমরা যে প্রবলেমটি সলভ করব, দেখো এটা ঢাকা ভার্সিটিতে এসেছিল বিগত বছরে। তো এই প্রশ্নটি একটু লক্ষ্য রাখো। তবে আমি শুরুতেই একটা জিনিস বললাম, মাস্ট বি এখানে একটু সতর্ক থাকতে হবে যে বিন্দুগুলো সিরিয়ালভাবেই কিন্তু বসাতে হবে। যদি উল্টাপাল্টা করে বসাই দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো এটা রম্বস বলেছে, তাহলে আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে একটা সুন্দর, এটা একটা রম্বস। এখানে দেখো পি কিউ, এবার দেখো এটা আর এটা হচ্ছে এস। এখানে লক্ষ্য রাখো, এই যে দেখো প্রশ্নটি, এই যে বললাম সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যদি সতর্ক না থাকো তাহলে কিন্তু এই প্রশ্নটাই যেমন ভুল হয়ে যেত। এখন দেখো তিনটা বিন্দু দেওয়া আছে বলে তুমি এখানে পি এর মান বসাচ্ছ, এখানে মনে করো পি এর মান 25, এখানে কিউ এর মান মনে করো 59, আর এই জায়গায় তুমি এস এর মান বসায় দিলা, দেন এই বিন্দুটা বের করবা, তাহলে ভুল হয়ে যাবে। কারণ সিরিয়াল মেনটেন করতে হবে। পি কিউ এর পরে কখনো এস হবে না, পি কিউ এর পরে কি হবে? আর হবে। তাহলে এই বিন্দুটা কিন্তু আমাদের কাছে জানা নাই, এই বিন্দুটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। আর এস এর মানটা কিন্তু দেওয়া আছে, কি দেখো তো 6, 8। সিরিয়ালটা মেনটেন করতে হবে। সিরিয়াল যদি মেনটেন না করো তাহলে ভুল হয়ে যাবে। এখন আমাদের দেখো আর এর মান বের করতে বলেছে, তাহলে x3 আর y3 এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে সূত্র জানি যে আমরা যদি x এর মান বের করি তাহলে x1 আর x3 এর যোগফল, তাহলে দেখো 2 প্লাস x3 ইকুয়াল, এখানে x এর মান দুইটার যোগফল, তাহলে 5 প্লাস 6। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো x3 ইকুয়াল হচ্ছে 11 মাইনাস 2, তাহলে কত পাচ্ছি বলো তো? 9। আমরা কিন্তু x3 এর মানটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার লক্ষ্য রাখো, যদি আমরা y এর মানটা বের করি তাহলে আমাদের সূত্র কি ছিল? y এর মানের একইভাবে যে y এর মান যদি বের করি তাহলে হচ্ছে 5 প্লাস হচ্ছে y3 ইকুয়াল, এখানে y এর মান কত হচ্ছে? 9 প্লাস হচ্ছে 8। তাহলে এই জায়গায় আমরা y3 পাচ্ছি, দেখো y3 পাচ্ছি, এটা যদি এদিকে মাইনাস করে দিই তাহলে 4 আর 8 হচ্ছে কত? 12। তাহলে আমাদের মানটা বের হচ্ছে কত? 9 আর হচ্ছে 12। দেখো x3 এর মান হচ্ছে কত? 9, তাই না? আর y3 এর মান কত? 12। এই যে খেয়াল করো আমাদের ঘ নাম্বার অপশান। ঠিক আছে? তাহলে যদি একটা চতুর্ভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে আমরা খুব সহজেই কিন্তু অন্য বিন্দুটা আমরা বের করতে পারি। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছ। এবার আমাদের হচ্ছে কনসেপ্ট 13, ত্রিভুজের শীর্ষবিন্দু নির্ণয়। তো ত্রিভুজের শীর্ষবিন্দু নির্ণয় বলতে কি, যে একটা ত্রিভুজের মধ্যবিন্দু তিনটা দেওয়া আছে, ওই ত্রিভুজের আমরা শীর্ষবিন্দু বের করব। এই টাইপের আমরা একটা প্রবলেম সলভ করলাম। সেটা হচ্ছে কি, যে একটা ত্রিভুজের মধ্যবিন্দু দেওয়া ছিল, তার ক্ষেত্রফল বের করেছিলাম। এবার হচ্ছে শীর্ষবিন্দুটা কিভাবে বের করতে পারি। এখানে খেয়াল করো যে আমরা এখান থেকে আমরা হচ্ছে কিভাবে বের করতে পারি। দেখো জাস্ট সূত্রটা কিভাবে মনে রাখবা এই টেকনিকটা তোমাদেরকে আমি শিখাই দিচ্ছি। কারণ তোমাদেরকে যদি বলি এই সূত্রটা মুখস্থ করো, তোমাদের কিন্তু মনে থাকবে না, তোমরা কিন্তু ভুলে যাবা। কারণ আসলেই কিন্তু এতগুলো সূত্র মনে রাখা খুব কষ্টকর হয়ে যায়, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? সূত্রটাকে চিত্র থেকে টেকনিক্যালি আমাদের মনে রাখতে হবে, যে আমরা টেকনিক খাটি কিভাবে আমরা এটাকে মনে রাখতে পারি। তাহলে চলো আমি তোমাদের এই টেকনিকটা শিখাই দিই। দেখো এখানে যা ছিল, মনে করো এবিসি একটা ত্রিভুজ। তাহলে এ বিন্দু যেটা দেওয়া ছিল x1 y1, এখানে দেখো বি বিন্দু দেওয়া ছিল কি x2 y2, এখানে সি বিন্দু কি দেওয়া ছিল বলো তো x3 y3, এটা কিন্তু দেওয়া ছিল, তাই না? এবার এদের কিন্তু মধ্যবিন্দুটা দেওয়া আছে, মধ্যবিন্দু হচ্ছে ডি, ঠিক আছে? তারপরে এখানে মনে করো ই, তারপরে এটা দেওয়া আছে কি বলো তো, এটা হচ্ছে এফ, এটা আমাদের দেওয়া আছে। ওকে, আচ্ছা এখানে বাহুর মধ্যবিন্দুগুলো দেওয়া আছে, তো আমরা এই বিন্দুগুলো আমরা নিব না। এখানে এগুলো কিন্তু আসলে বাহুর মধ্যবিন্দু, হ্যাঁ এগুলো কি বাহুর মধ্যবিন্দু। তাহলে এটাকে আমরা ধরে নিব x1 y1, এটাকে ধরে নিব আমরা হচ্ছে x2 y2, আর এটাকে ধরে নিব আমরা x3 y3। এগুলো কিন্তু আমাদের মধ্যবিন্দু দেওয়া ছিল। এখন আমাদের এ বি সি এর মানটা বের করতে হবে। তাহলে সূত্রটা কিভাবে তুমি মনে রাখবা একটু দেখো। আমরা যদি এ বিন্দুটা বের করতে চাই
যদি আমরা এ বিন্দুটা বের করতে চাই তাহলে এ বিন্দুর আমরা যখন এক্স এর মান বের করব তখন এখানে মনে রাখবা এ বিন্দুটাতে এই রেখা আর এই রেখাটি গিয়েছে না, তাহলে এই রেখা আর এই রেখা যদি যায় তাহলে এই রেখা দিয়ে অতিক্রম করেছে এই বিন্দু, এই রেখাটিকে অতিক্রম করেছে এই বিন্দু, তাহলে তাদের যে ভুজ অর্থাৎ তাদের যে এক্স এর মান সেটা যোগ হবে। তাহলে এখান থেকে দেখো তো x3 যোগ হচ্ছে কি x2। এবার এই বিন্দুতে আমরা এক্স এর মানটা বের করতে চাচ্ছি, তাহলে তার যে বিপরীত বাহু তার এক্স এর মানটা মাইনাস, তাহলে তার বিপরীত বাহুর এক্স এর মানটা কি মাইনাস হচ্ছে x1। কি কনসেপ্ট ক্লিয়ার? তো তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এর মান বের করার সূত্র। এবার যদি তুমি এর ক্ষেত্রে ওয়াই এর মান বের করো তাহলে সূত্রটা কি হবে দেখো, ওয়াই এর মান তাহলে সেম, ওয়াই এর বিন্দুগুলো এ বিন্দুতে আমরা বের করতে চাই তাহলে তাদের যোগফল, তাহলে এখান থেকে এ বিন্দুর দিকে যাচ্ছে ওয়াই এর মান 3, এখান থেকে ওয়াই এর মান যাচ্ছে কত y2, আর তার অপোজিট আছে কি মাইনাস y1। এটা হচ্ছে এ বিন্দুতে আমরা এক্স আর ওয়াই এর মানটা বের করলাম। কি বোঝা গেল? এবার একইভাবে যদি তুমি বি বিন্দুতে এক্স এর মানটা বের করো তাহলে সূত্র কি হবে দেখো, বি বিন্দুতে এই যে দেখো এটা হচ্ছে বি বিন্দু, তাহলে বি বিন্দুতে এক্স এর মান কি কি আসছে দেখো তো, এখান থেকে একটা এসেছে, এখান থেকে একটা এসেছে না, তাহলে এখান থেকে এসেছে কোনটা বলো তো x1 যোগ এটা থেকে এসেছে কি বলতো x3, আর তার উল্টো দিকে কি আছে অর্থাৎ বি বিন্দুর অপোজিটে কি আছে বলতো x2 ডিভাইড, দেখো এটা হয়ে গেল কার মান, এটা আমাদের x এর মান হয়ে গেল। সেম একইভাবে যদি আমরা এখান থেকে বি বিন্দুতে y এর মান বের করি তাহলে আমাদের সূত্রটা কি দেখো, এখানে y এর মান বের করছি না, তাহলে y এর মান দুইটার যোগফল, তাহলে y এর মান কি কি আছে y1 প্লাস y3 মাইনাস হচ্ছে কি বলতো y2 হয়ে গেল। এবার যদি আমরা সি বিন্দুতে বের করি, খেয়াল করো, তাহলে আমরা এ বিন্দু পেলাম, বি বিন্দু পেলাম, মনে করো তুমি সি বিন্দুতে এক্স এর মানটা বের করছো, তাহলে সি বিন্দুতে যদি এক্স এর মানটা বের করো তাহলে সি বিন্দু এটা না, তাহলে এ বিন্দুতে বের করছো, তাহলে সি বিন্দুতে এখান থেকে এক্স এর মান আসছে কি x1, তারপরে এই বিন্দুতে এক্স এর মান আসছে কি x2, আর তার অপোজিট কি আছে দেখো তো x3, এটা বের হয়ে গেল এক্স এর মান। যদি তুমি ওয়াই এর মান বের করো সি বিন্দুতে তাহলে ওয়াই এর মান, এই বিন্দুতে ওয়াই এর মান আসছে কি y1 প্লাস এই বিন্দুতে y এর মান আসছে কি y2 মাইনাস হচ্ছে y3। এই দেখো আমরা এ বিন্দুতে এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা বের করে নিয়েছি। ঠিক আছে, তোমরা কি সূত্রটা বুঝতে পেরেছো? তোমরা একটু কমেন্টে জানাও যে সূত্রটা বুঝতে পেরেছো কিনা। তো আমরা এই কনসেপ্টটা দিয়ে আমরা এখন একটা প্রশ্ন আমরা সলভ করে নিব। ঠিক আছে, তো এখানে খেয়াল করো প্রশ্নটা কি, যে এবিসি ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, আমাদের হচ্ছে এ বি সি শীর্ষের স্থানাঙ্ক। তো এখানে যে কোনো একটা মান বের করা আছে, মানে আমাদের হচ্ছে হয় এ এর হবে বা বি হবে বা সি হবে, তিনটার মধ্যে কোনটা হবে এটা কিন্তু আমাদের। তো আমাদের কিন্তু এই প্রশ্নটা রিটেনেও আসতে পারে, যদি আমাদের প্রশ্নটা রিটেনে আসে তাহলে কিন্তু আমরা এটা রিটেন আসলে আমরা কিন্তু বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করো, যদি প্রশ্নটা আমাদের রিটেনে চলে আসে তো আমরা কিভাবে বের করব। তাহলে এখানে আমরা যে বিন্দুটা আমরা পাচ্ছি, আমি একটু চিত্র এঁকে দিই। তাহলে এখানে দেখো এই বিন্দুটা ছিল কত 2 4, এবার এই বিন্দুটা ছিল কত বলো তো 5 0, এবার এই বিন্দুটা কত দেখো তো 4 - 2, এটা আমরা পাচ্ছি। আমাদের দরকার কি কি, আমরা হচ্ছে এ বি সি এর মান বের করতে চাই, তাহলে এ এর মান, বি এর মান আর হচ্ছে সি এর মান। তাহলে এখন তুমি এ বিন্দু যখন বের করবে, আমি কিন্তু এখন আর সূত্র লিখবো না, আমরা মনে মনে কিন্তু এটা হিসাব করে বের করে নিব। ঠিক আছে, মনে মনে হিসাব করে বের করে নিব। তাহলে দেখো এ বিন্দুর যদি তুমি স্থানাঙ্ক বের করো তাহলে এক্স এর মানটা কি হবে, খেয়াল করো এই বিন্দুতে এক্স এর মান কি কি আসছে +4 +5, তাহলে কত 9, 9 - 2 তাহলে কত হচ্ছে বলো তো 7। যদি তুমি ওয়াই এর মান বের করো তাহলে ওয়াই এর মান কি কি আসছে -2 0, তাহলে -2 আর মাইনাস হচ্ছে 4, তাহলে কত হচ্ছে -2 - 4 তাহলে -6। এটা আমরা এ বিন্দু পেলাম। এবার খেয়াল করো, যদি আমরা বি বিন্দু বের করি তাহলে বি বিন্দুতে এক্স এর মানটা কি পাচ্ছ, এই যে বি বিন্দুতে এক্স এর মান কি কি আসছে, এই দিক দিয়ে একটা এক্স এর মান আসছে, এই দিক দিয়ে একটা এক্স এর মান আসছে, 2 + 2 + 4 তাহলে কত 6, 6 মাইনাস হচ্ছে 5 তাহলে কত পেলাম, এক্স এর মানটা পেলাম 1। এবার দেখো ওয়াই এর মান কত পাচ্ছি 4 - 2, তাহলে কত পাচ্ছি 4 - 2 মানে কত 2, মাইনাস হচ্ছে কত 0, তাহলে এখানে কত পাচ্ছি বলো তো 2, তাহলে বি বিন্দু হচ্ছে 1, 2। এবার খেয়াল করো সি বিন্দু, আমরা যদি সি বিন্দুটা বের করি তাহলে সি বিন্দুটা কত পাচ্ছি, এখানে দেখো যে সি বিন্দুতে এক্স এর মান কত, এখান থেকে আসছে এক্স এর মান 2, এখান থেকে এক্স এর মান আসছে 5, তাহলে কত হচ্ছে 7, মাইনাস হচ্ছে কত 4,
তাহলে দেখো এখানে কত পাচ্ছি আমরা 3, এক্স এর মান পেলাম 3। এবার যদি ওয়াই এর মান বের করি তাহলে 4 প্লাস 0, তাহলে 4 মাইনাস আর মাইনাস 2, তাহলে কত হচ্ছে +2, তাহলে 4 + 2, তাহলে কত পাচ্ছি 6। এখানে যে অপশানটা দেওয়া আছে দেখো 3,6 খ নম্বরে, অর্থাৎ এখানে সি বিন্দুর স্থানাঙ্ক মানটা দেওয়া আছে। তাহলে অপশান টেস্ট করে আমরা দেখব, বাট এটা যদি সিকিউতে থাকে তাহলে 3টা বিন্দুই আমাদের বের করে দেখতে হবে, অথবা আমাদের যদি যে কোনো একটা থাকতে পারে যে এ বিন্দু বের করো, তাহলে ডিরেক্ট এ বিন্দু বের করব, যদি বি বিন্দু থাকে তাহলে আমরা বি বিন্দু বের করব। আমাদের কনসেপ্ট হচ্ছে 14 সঞ্চার পথের সমীকরণ সংক্রান্ত। তো এই কনসেপ্টটা মূলত আমরা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ বলতে যে যতগুলো সমীকরণ হতে পারে ওই জিনিসগুলো আমরা দেখব। সঞ্চার পথ মানে চলার পথ, চলার পথে যে সমীকরণগুলো হবে ওই সমীকরণগুলো আমরা বের করব। তবে এখানে তোমরা সঞ্চার পথের সমীকরণটা একটু মনে রাখবা। সঞ্চার পথের সমীকরণ টোটাল আমাদের কিন্তু 5টি হবে। টোটাল কি হবে? 5টি হবে। অর্থাৎ সঞ্চার পথের একটা সমীকরণ থেকে আমরা বলতে পারবো এটা কি কি হতে পারে। তো সঞ্চার পথের সমীকরণটা হচ্ছে ax² প্লাস হচ্ছে by² প্লাস হচ্ছে 2hxy প্লাস হচ্ছে 2g(x) প্লাস হচ্ছে 2f(y) প্লাস হচ্ছে c = 0। এটা সঞ্চার পথের সমীকরণ। এটা হচ্ছে একটা সঞ্চার পথের সমীকরণ। এই সমীকরণটা থেকে আমরা যে সঞ্চার পথের টোটাল 5টা জিনিস বের করতে পারবো। ঠিক আছে, টোটাল 5টা জিনিস বের করতে পারবো। নাম্বার 1 একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি সরল রেখা। তো সরল রেখার বৈশিষ্ট্য কিন্তু আমরা জানি। সরল রেখার বৈশিষ্ট্য 1 নাম্বার যে এক্স ও ওয়াই চলকের ঘাত 1 হবে, 1-এর বাইরে হতে পারবে না, এটা মাথায় রাখবা। সরল রেখার বৈশিষ্ট্য যদি সরল রেখা হতে হয়, একটা রেখা যদি সরল রেখা হয় তাহলে এদের 2টা বৈশিষ্ট্য থাকতে হবে। এক্স ওয়াই চলকের ঘাত 1 হবে, আর এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। এক্স ওয়াই যুক্ত পদ কিন্তু থাকবে না। এটা সরল রেখা হতে হলে মাস্ট বি এ 2টা হতেই হবে। ঠিক আছে, তাহলে দেখো সঞ্চার পথের সমীকরণ টোটাল আমরা কিন্তু 5টা পাবো। একটা সরল রেখা হলো। এবার নাম্বার 2 এখান থেকে হবে বৃত্ত। এখন কথা হচ্ছে বৃত্তের কন্ডিশন কি, এটাও কিন্তু আমরা বৃত্ত চ্যাপ্টারে পড়বো। জাস্ট এখন একটু বুঝে রাখো যে x² ও y² এর সহগ হবে সমান। আর নাম্বার 2 এখানে হচ্ছে xy যুক্ত পদ থাকবে না, এটা মনে রাখবা। এখানেও xy যুক্ত পদ কিন্তু থাকবে না। তাহলে আমরা সরল রেখার বৈশিষ্ট্য পেলাম, আমরা কিন্তু বৃত্তেরও বৈশিষ্ট্য কিন্তু পেলাম। ঠিক আছে, এবার আর কি কি পেতে পারি সঞ্চার পথের সমীকরণে, আমরা আর কি কি পাবো? তো এখান থেকে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে নাম্বার 3। আমরা এখানে লিখতে পারি যে নাম্বার 3 আমরা এখান থেকে পাবো 3 হচ্ছে দেখো যে আমরা পরাবৃত্ত পাবো। কি পাবো? পরাবৃত্ত। তো পরাবৃত্তের বৈশিষ্ট্য হচ্ছে ab - h², এর ফলাফলটা কি হবে? 0। তাহলে সেটা পরাবৃত্ত হবে। এবার নাম্বার 4 আমরা উপবৃত্ত, যে সঞ্চার পথের সমীকরণটি কি হবে? উপবৃত্ত হচ্ছে ab - h² ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ 0 থেকে কি হবে? বড় হবে। যদি 0 থেকে বড় হয় তাহলে সেটা উপবৃত্ত হবে। নাম্বার 5 অধিবৃত্ত। তাহলে অধিবৃত্তের কন্ডিশনটা হবে ab - h² 0 চাইতে কি হবে? ছোট হবে। এই যে সঞ্চার পথের সমীকরণ টোটাল কিন্তু আমরা 5টা পাচ্ছি। একটা হচ্ছে সরল রেখা, একটা বৃত্ত, তারপরে একটা হচ্ছে পরাবৃত্তের কন্ডিশন আমরা পেলাম, তারপরে হচ্ছে উপবৃত্তের কন্ডিশন আমরা পেলাম, আর এটা হচ্ছে কি? অধিবৃত্তের কন্ডিশন আমরা পেলাম। এখন কথা হচ্ছে এখান থেকে দেখো এ হচ্ছে কি? x² এর সহগ, বি হচ্ছে কি? y² এর সহগ। আর এই যে এইচটা আমরা কিভাবে বের করব? xy এর যেটা সহগ থাকবে তাকে 2 দ্বারা ভাগ করে যে মানটা পাবো সেটাই কিন্তু আমাদের এইচ এর মান, এটা মাথায় রাখবা। যেমন মনে করো যেখানে 10xy আছে, তাহলে ক্ষেত্রে আমাদের এইচ কত? যদি আমরা 10কে 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি বলো তো? 5। তাহলে এখানে এইচ এর মান কত? 5। এইভাবে কিন্তু আমরা এইচ এর মানগুলো বের করব। সঞ্চার পথের সমীকরণ জাস্ট এই কনসেপ্টটুকু মাথায় রেখে আমরা কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করো, এখন আমরা যে কাজটা করব যে আমরা এই সঞ্চার পথের সমীকরণ কনসেপ্টটি দিয়ে আমরা এখন একটা এমসিকিউ সলভ করব। দেখো এখানে বলেছে 3 - 4 বিন্দু এবং ওয়াই অক্ষরেখা হতে সর্বদা সমুদ্রবর্তী বিন্দুগুলোর সঞ্চার পথ কি হবে এটা বের করতে হবে। এটা কিন্তু লিখিত প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত স্ট্যান্ডার্ড প্রশ্ন। তাহলে এখানে খেয়াল করো যে আমরা যদি এটা দিয়ে সমীকরণটা বের করতে চাই তাহলে কিভাবে আমরা বের করতে পারি।
হ্যাঁ, তো এখানে একটু খেয়াল করো, এটা হচ্ছে এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, এটা আমরা পেলাম। তো 3 - 4 একটা বিন্দু, 3 - 4, তাহলে এক্স এর মানটা 3, ওয়াই এর মানটা কত -4, তাহলে এটা কোন চতুর্ভাগ অবস্থান করবে? চতুর্থ চতুর্ভাগ। মনে করো এখানে একটা পয়েন্ট আছে, এটা ধরে নিলাম এ, এই পয়েন্টটা হচ্ছে 3 - 4। এবার এই পয়েন্ট হচ্ছে সঞ্চার পথের একটা বিন্দু, আমরা ধরে নিলাম সঞ্চার পথের বিন্দুটা এখানে আছে, পি অফ এক্স ওয়াই, পি অফ এক্স ওয়াই সঞ্চার পথের বিন্দু। এবার এখানে যেটা বলেছে দেখো, এখানে বলেছে যে ওয়াই অক্ষরেখা হতে সর্বদা সমদূরবর্তী। সমদূরবর্তী মানে কি? একই দূরত্বে অবস্থান করবে, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আর ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বটা কি হবে? সমান হবে। এটা কিন্তু আমাদের কনসেপ্ট। তাহলে আমরা কিন্তু জানি, দেখো যে এপি এর মধ্যবর্তী দূরত্ব যদি বের করি, তাহলে এপি এর মধ্যবর্তী দূরত্ব কি হচ্ছে? এক্স মাইনাস 3 স্কোয়ার যোগ হচ্ছে ওয়াই প্লাস 4 স্কোয়ার। এখান থেকে কিন্তু আমরা এটা পাচ্ছি এপি, এপি এর মধ্যবর্তী দূরত্ব। এবং আমরা যে জানি কিন্তু যে একটা বিন্দু থেকে, অর্থাৎ বিন্দুটা কত, যে এখান থেকে দেখো এত বিন্দু হতে এবং ওয়াই অক্ষরেখা হতে সর্বদা সমদূরবর্তী, তাই না? তাহলে এত বিন্দু হতে সঞ্চার পথের বিন্দু এবং ওয়াই অক্ষরেখা হতে সঞ্চার পথের বিন্দু সমদূরবর্তী। তাহলে ওয়াই অক্ষরেখা থেকে যদি হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ওয়াই অক্ষরেখা থেকে মানে কি? মডুলাস অফ কার মান বলো তো? যে এ ওয়াই অক্ষরেখা মানে মডুলাস অফ এক্স এর মান। তাহলে ওয়াই অক্ষ হতে যদি আমরা পি অফ এক্স ওয়াই এর বিন্দু পাই, তাহলে আমাদের দূরত্বটা কি হবে? মডুলাস অফ এক্স এর মান। এখন বলেছে যে এই দূরত্ব আর এই দূরত্ব কি হবে? সমান হবে। তাহলে আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে প্রশ্ন মতে আমরা কিন্তু সিকিউতে একটু স্কিপ করে লিখব যে এ দুইটা সমান। তাহলে এই দুইটা যদি সমান হয়, তাহলে এখানে যেহেতু রুট ওভার আছে, তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই। তাহলে এখান থেকে বলতে পারি এক্স মাইনাস 3 স্কোয়ার যোগ হচ্ছে ওয়াই প্লাস 4 স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত বলো তো? এক্স স্কোয়ার। এটা কিন্তু বলা যায়, তাই না? এখন এটাকে যদি আমরা সলভ করি, তাহলে কি পাচ্ছি দেখো, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আবার দেখো এ স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত? 0। তাহলে টোটালটা আমরা যদি সলভ করি, তাহলে আমাদের মানটা কত আসছে দেখো, যে টোটালটা যদি আমরা সলভ করি, তাহলে এখান থেকে এটা আর এটা কেটে যায়। তাহলে দেখো আমাদের আসছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 8y আর প্লাস হচ্ছে 25 ইকুয়াল হচ্ছে 0। এটাই কিন্তু আমাদের একটা সঞ্চার পথের সমীকরণ। এখন তোমাদেরকে যদি বলা হয় যে এই সঞ্চার পথের সমীকরণটা কার, এটা আমরা বের করব। তাহলে এখান থেকে খেয়াল করো, যেহেতু ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটা আর যাই হোক, এটা কি হবে না? এটা কিন্তু সরলরেখা হবে না, এটা কিন্তু বৃত্তও হবে না। কারণ কি? এখানে ওয়াই স্কোয়ার আছে বাট এক্স স্কোয়ার নাই, তাহলে এটা বৃত্ত হবে না। তাহলে আমাদের এই সঞ্চারপথের সমীকরণটা বাকি তিনটার মধ্যে হবে, পরাবৃত্ত, উপবৃত্ত বা অধিবৃত্ত। তাহলে আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করি, যে কন্ডিশনটা কত হচ্ছে দেখো, এ বি মাইনাস এইচ স্কোয়ার এর মানটা কত পাচ্ছি? তাহলে এখানে এ এর মান কত? 0, কারণ এখানে দেখো এক্স স্কোয়ার কি আছে? নাই। তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এর মান যদি 0 হয়, তাহলে এ বি এর মানটা কত? 0 মাইনাস এইচ স্কোয়ার। এখন এখানে খেয়াল করো, এই জায়গাটা দেখো, এখানে কি এইচ আছে? এক্স ওয়াই যুক্ত পদ না থাকলে কি এইচ পাওয়া যাবে? যাবে না। তাহলে এইচ এর মান কত? 0। তাহলে এখানে কত হচ্ছে? 0। তাহলে ফলাফল কত? 0। তাহলে এ বি মাইনাস এইচ স্কোয়ার যদি 0 হয়, কার সমীকরণ হবে? পরাবৃত্ত। পরাবৃত্ত মানেই হচ্ছে যে এই যে প্যারাবোলা, কার সমীকরণ বলো তো? প্যারাবোলা। তাহলে এই সঞ্চারপথের সমীকরণটা কি নির্দেশ করে? প্যারাবোলা নির্দেশ করে। কনসেপ্টে চলে যাব, যে বিন্দুর প্রতিবিম্ব নির্ণয়। বিন্দুর প্রতিবিম্ব নির্ণয়, কনসেপ্ট 15। খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমাদের অ্যাডমিশনের জন্য এটা। তো দেখো, অ্যাডমিশনের জন্য যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন নিয়েই আমরা পড়াশোনা করছি, সো যে কনসেপ্টগুলো তোমাদের বোঝানো হচ্ছে একটু ভালো করে মনোযোগ দিয়ে তোমরা বুঝো এবং এই টাইপের প্রশ্নগুলো প্র্যাকটিস করো। ইনশাল্লাহ তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর মধ্য থেকেই কিন্তু কমন পেয়ে যাবা। এবার দেখো, বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। আমরা প্রতিবিম্ব টাইপ আলোচনা করব, যে বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। তো এখানে একটা জিনিস দেখো, বিন্দুর সাপেক্ষে বলতে মনে করো এখানে একটা বিন্দু আছে, এটাকে যদি আমি সাপেক্ষ বিন্দু ধরি, তাহলে এই বিন্দুটা স্থির। আবার এখানে একটা বিন্দু নিলাম, এখানে আমরা একটা বিন্দু নিলাম, মনে করো এই বিন্দুটা এটা নিলাম, এটা হচ্ছে একটা বিন্দু নিলাম x1 আর হচ্ছে y1, এটা একটা বিন্দু নিলাম। এখন এই বিন্দুর সাপেক্ষ, যে বিন্দু সাপেক্ষ ওটা কিন্তু স্থির থাকবে, নাড়াচাড়া করতে পারবে না। তাহলে এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর যদি প্রতিবিম্ব নিই, তাহলে আমাদের প্রতিবিম্বটা কিন্তু এখানে হবে, অর্থাৎ এখান থেকে এর দূরত্ব আর এর দূরত্ব কি হবে? সমান হবে। প্রতিবিম্ব
ঠিক আছে। তো এখান থেকে খেয়াল করো, তাহলে এখান থেকে প্রতিবিম্বটা যদি নিই, যেহেতু এই বিন্দুটা দেওয়া থাকবে, আমরা মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করে এটা বের করতে পারি, বাট এটা শর্টকাটে বের করা যায়, আমরা শর্টকাটে দেখাবো। তাহলে বিন্দুর সাপেক্ষে প্রতিবিম্ব ব্যাপারটা কি, এটা আমরা ক্লিয়ার হলাম। এবার দেখো এখানে যে 1 1 বিন্দুর সাপেক্ষে 3 4 বিন্দুর প্রতিবিম্ব। তাহলে আমি বলেছি যেটা সাপেক্ষ বিন্দু ওটা কিন্তু কি থাকবে, স্থির থাকবে। তাহলে 1 1 বিন্দুর সাপেক্ষে বলেছে, তাহলে 1 1 বিন্দুটা কি থাকবে বলো তো, স্থির থাকবে। তাহলে দেখো এখানে একটা বিন্দু নিলাম, ওই বিন্দুটা হচ্ছে 1 1, এখানে একটা বিন্দু নিলাম, ওই বিন্দুটা হচ্ছে কত, 3 4। এখন আমরা যদি এই 3 4 বিন্দুর প্রতিবিম্ব বের করি, তাহলে প্রতিবিম্বর বিন্দুটা কোথায় হবে, এখানে সমান দূরত্ব অতিক্রম করবে। তবে এখানে শর্টকাটটা দেখো, ছিল 1, এই জায়গায় ছিল 1, এখানে হয়েছে কত, 3, তাহলে 1 এর সাথে কত যোগ হয়েছে, +2 হয়েছে না। তাহলে এখান থেকে 1 থেকে এই বিন্দুর ভুজ হবে -2, এই দিকে যদি বাড়ে এই দিকে কি হবে, কমবে, তাহলে 1 -2, তাহলে কত পাচ্ছি বলো তো, -1। এবার একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে ছিল 1, এখানে হয়েছে কত, 4, তাহলে 1 থেকে 4 হওয়ার জন্য, এখানে 1 থেকে 4 হওয়ার জন্য কি করেছি আমরা, +3 যোগ করেছি না। তাহলে এখান থেকে এই জায়গায় আমরা -3 যোগ করব। তাহলে 1 থেকে যদি -3 যোগ করো কি হবে, -2। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখানে কি হবে বলতো, 1 -2। কি বুঝতে পেরেছ? অর্থাৎ যেটা সাপেক্ষ বিন্দু, এই বিন্দু থেকে আরেকটা বিন্দু যেটা দেওয়া থাকবে, যদি এই বিন্দু ভুজ আর কোটির মান থেকে এটা যদি বাড়ে তাহলে এদিকে কি হবে, কমবে, যদি এইদিকে কমে তাহলে এদিকে কি হবে, বাড়বে। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে আমরা বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব আমরা এখন বের করতে পারি। আচ্ছা, এবার দেখো অক্ষের সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, এটাও আমরা কিন্তু বের করতে পারবো। অক্ষের সাপেক্ষে বলতে অক্ষটার উপর নির্ভর করে বিন্দুটা পরিবর্তন হবে। দেখো মনে করো এখান থেকে দেখো এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, একটা বিন্দু মনে করো এখানে নিলা এক্স ওয়াই। তো আমি যদি বলি এক্স অক্ষের সাপেক্ষে বিন্দু, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে মানে কি, এটা থেকে যা ছিল দেখো এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, তাহলে এই যে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব মানে বিন্দুটা এখানে হবে। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব মানে কি হবে, এক্স এর মানটা পজিটিভ, ওয়াই এর মানটা নেগেটিভ, অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কি হবে, এক্স মাইনাস ওয়াই। এবার যদি আমি বলি যে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করো, তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব মানে কি, এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দিকে যাবে, ওয়াই অক্ষ থেকে এই দিকে আসবে, তাহলে এই জায়গাতে এই পয়েন্টে মানটা কত, এক্স এর মানটা নেগেটিভ, ওয়াই এর মানটা পজিটিভ, তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কি হবে, -x আর হচ্ছে ওয়াই। অর্থাৎ যে বিন্দুটা দেওয়া থাকবে, যে অক্ষের সাপেক্ষে বলবে, ওই অক্ষের বিপরীত দিকে আমাদের মানটা হবে, ওই বিন্দুর বিপরীত দিকে আমাদের মানটা হবে, এবং মানটাকে কি করতে হবে, চতুর্ভাগ অনুসারে কিন্তু পরিবর্তন করতে হবে। ঠিক আছে? তো এখন দেখো এই অক্ষের সাপেক্ষে আমরা একটা এক্সাম্পল দিই। দেখো ওয়াই অক্ষের সাপেক্ষে -3 -2 বিন্দুর প্রতিবিম্ব কত। খুবই সিম্পল একটা প্রশ্ন, বাট অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো ভাইয়া যে এখানে হচ্ছে ওয়াই, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম, এই বিন্দুটার অবস্থান কোথায় দেখো তো, এই বিন্দুটার অবস্থান কোথায়, তৃতীয় চতুর্ভাগে না, এক্স এর মানটা নেগেটিভ, ওয়াই এর মানটা নেগেটিভ, তাহলে কোথায়, তৃতীয় চতুর্ভাগে। এই যে দেখো এখানে একটা পয়েন্ট দিলাম -3 -2। এখন এই বিন্দুর প্রতিবিম্ব বের করতে বলেছে কার সাপেক্ষে, ওয়াই অক্ষের, তাহলে ওয়াই অক্ষের দিকে কিন্তু প্রতিবিম্বটা হবে, অর্থাৎ এখান থেকে প্রতিবিম্বটা ওয়াই অক্ষের দিকে গিয়ে এই সমান দূরত্বে যাবে। তাহলে এখন দেখো এই জায়গাতে বিন্দুটা কত হবে, ওয়াই অক্ষের দিকে বলতে এই দিকে আর চলে যাবে না, বা এই দিকে যাবে না, কারণ এই দিকে যাচ্ছে কি এক্স অক্ষ, তাহলে ওয়াই অক্ষটাকে ভেদ করে চলে যাবে। ঠিক আছে? তাহলে ওয়াই অক্ষটাকে ভেদ করে যদি এই জায়গায় বিন্দুটা আসে, তাহলে বিন্দুটা কি হবে, এখানে এক্স এর মানটা পজিটিভ আর ওয়াই এর মানটা কি নেগেটিভ, তাহলে এখানে যা ছিল জাস্ট এই বিন্দুটা এখানে আসলো, তাহলে অক্ষরেখা থেকে তার মানটা কিন্তু বসবে, তাহলে 3 -2। দেখো আমাদের উত্তর কিন্তু 3 -2 আছে। এই হচ্ছে আমাদের অক্ষের সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। আচ্ছা, এবার খেয়াল করো, যদি এটা হয় যে ওয়াই ইকুয়াল এক্স, রেখার সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব, জাস্ট এটা অল্টারনেট হবে, ভুজের মানটা এক্সের, ভুজের মানটা কোটিতে যাবে, কোটির মানটা আমাদের হচ্ছে ভুজে চলে আসবে। ঠিক আছে? যদি ওয়াই আর এক্স সমান হয়, যেমন একটা এক্সাম্পল দেখো, এখানে বলেছে এক্স ইকুয়াল ওয়াই, খেয়াল করো এক্স ইকুয়াল ওয়াই রেখার সাপেক্ষে 5 6 বিন্দুর প্রতিবিম্ব কত। দেখো যে এক্স ওয়াই রেখার সাপেক্ষে 5 6 বিন্দুর প্রতিবিম্ব, তাহলে এটার অল্টারনেট কি হবে, 6,5, অর্থাৎ এই যে 6,5। কি কনসেপ্ট ক্লিয়ার তো? আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। এবার চলে যাব আমরা পরবর্তী কনসেপ্ট।
আমাদের হচ্ছে রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। এটা মূলত ঢাকা ভার্সিটির জন্য রিটেন স্ট্যান্ডার্ড প্রশ্ন, ঠিক আছে, যে এটা হচ্ছে ঢাকা ভার্সিটির জন্য রিটেন স্ট্যান্ডার্ড। রেখার সাপেক্ষে বিন্দু, মনে করে এটা একটা বিন্দু আছে, যে এই বিন্দুটা হচ্ছে x1 y1, আর এটা একটা রেখা ax প্লাস হচ্ছে by প্লাস হচ্ছে c = 0। এখন রেখার সাপেক্ষে যদি আমরা বিন্দুর প্রতিবিম্ব বের করি, তাহলে এখান থেকে এই রেখাটিকে ভেদ করে এই জায়গায় বিন্দুটা পাবো। তাহলে এই জায়গায় যদি আমরা বিন্দুটা বের করতে চাই, তাহলে আমাদের কিন্তু আগে এই বিন্দুটা লাগবে, ঠিক আছে। তো এই বিন্দুটা লাগলে আমরা তখন বলতে পারি যে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু এটা, তাহলে কিন্তু তখন বিন্দুটা বের করতে পারবো। এখন কথা হচ্ছে এই বিন্দুটা কিভাবে বের করতে পারবো, এখানে দুইটা স্টেপে আমাদের মান বের করতে হবে। সর্বপ্রথম আমরা বলতে পারি, দেখো এই রেখার উপর এটা হচ্ছে কি লম্ব রেখার সমীকরণ, তাহলে এই রেখার উপর আমরা লম্ব রেখার সমীকরণ বের করব। আমরা লম্ব রেখার সমীকরণ নিব, লম্ব রেখার সমীকরণ নিব। এবার নাম্বার 2, লম্ব রেখার সমীকরণ যখন পেয়ে যাবা, দেখো এই রেখার সমীকরণ পেলা, লম্ব রেখার সমীকরণ পেলা, তাহলে এখন এই বিন্দুটা বের করতে কি করতে হবে, দুইটা রেখার ছেদ বিন্দু বের করতে হবে। তাহলে এই বিন্দু আর এই বিন্দু ছেদ বিন্দু আমরা বের করব। তাহলে এটা আমরা কি পাচ্ছি, এটা আমরা পাচ্ছি কিন্তু ছেদ বিন্দু। তাহলে এখানে আমাদের কি করতে হবে, ছেদ বিন্দু বের করতে হবে। একটু টাইপগুলো বুঝে নাও, ছেদ বিন্দু বের করো। যখন তুমি এই বিন্দু পেয়ে গেলা, তখন মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করে তুমি এই বিন্দুটা বের করে নিতে পারবা, ঠিক আছে। তাহলে এই যে আমরা কনসেপ্টটা শিখলাম, তো এই কনসেপ্টটা দিয়ে আমরা এখন একটা ম্যাথ সলভ করে নিব। দেখো এখানে x - y + 5 = 0, রেখার সাপেক্ষে -1 6 বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করো। তাহলে এখন দেখো আমরা এটা একটু সলভ করি। ওকে, দেখো তাহলে আমরা চিত্রটা এরকম হবে, -1 6, এটা মনে করো একটা পয়েন্ট। এখান থেকে আমরা রেখাটা পেলাম x - y + 5 = 0, এটা 1 নম্বর রেখা। তাহলে আমরা সর্বপ্রথম যদি লম্ব রেখাটা বের করি, লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। তাহলে লম্ব রেখার সমীকরণ বের করার জন্য একটা জিনিস মাথায় রাখবা, যখন তুমি লম্ব রেখার সমীকরণ বের করবা, তখন এই অংশটুকু পরিবর্তন করবা, অর্থাৎ x এর সহগটা y এর কাছে যাবে, y এর সহগটা x এর কাছে আসবে। তাহলে দুজনের সহগ কিন্তু 1। তাহলে x এর সহগটা y আর এটাকে পরিবর্তন করবা এবং এদের মাঝের চিহ্নটাকে পরিবর্তন করবা, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস। তাহলে দেখো আমরা যদি এটাকে অল্টারনেট করি, তাহলে x + y, এখানে সুন্দর করে একটা ইকুয়াল দেবা। ইকুয়াল দেওয়ার পরে এই যে যত বিন্দুগামী থাকবে না, এই বিন্দুটাকে এখানে বসাবা, ফলাফলটা ডান দিকে লিখবা, তাহলে সলভ করে যা পাবা সেটা কিন্তু লম্ব রেখার সমীকরণ। এটা কিন্তু শর্টকাট। তাহলে আমরা দেখো এটাকে অল্টারনেট করলাম, তাহলে y এর সহগ 1 এখানে আসলো, x এর সহগ এখানে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। যদি এই বিন্দুটা এখানে বসাই, তাহলে এখানে কত হচ্ছে, -1 প্লাস হচ্ছে 6। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো x + y ইকুয়াল হচ্ছে, দেখো এখানে -5 ইকুয়াল হচ্ছে 0। এটা কি পেলাম বলো তো, 2 নম্বর সমীকরণ, অর্থাৎ এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ। এখন এই যে সরলরেখা ছিল আর এটা লম্ব রেখা, এদের দুইজনের ছেদ বিন্দু হচ্ছে এটা। তাহলে ছেদ বিন্দু মানে কি, দুইটাকে সমাধান করে আমরা পাবো। তাহলে এখন যদি আমরা 1 + 2 এই দুইটাকে যদি যোগ করি, তাহলে দেখো যোগ করলে কি পাচ্ছ, y বাদ হয়ে যাচ্ছে, এটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে 2x = 0 থাকছে, মানে x এর মানটা কত, 0। তাহলে এখানে কিন্তু আমরা x এর মানটা 0 পেলাম। এবার y এর মান, তাহলে x এর মানটা যে কোনো এক জায়গায় বসাই দাও, তাহলে কার মান পাবা, y এর মান পাবা। তাহলে এখানে যদি 0 বসাই দাও, তাহলে y এর মান কত হচ্ছে, যদি আমরা 2 নম্বরে বসাই, তাহলে y এর মানটা আসছে কত, 5। তাহলে এখানে কিন্তু কি পেলাম, 5 পেয়ে গেলাম আমরা। তাহলে দেখো আমরা কিন্তু বিন্দু রেখার সাপেক্ষে যখন বের করছিলাম, তখন ছেদ বিন্দুটা বের করে নিলাম। এখন ছেদ বিন্দু বের হয়ে গেলে আমাদের আর কোনো টেনশন নয়, কারণ আমরা এখন বলতে পারি এই বিন্দুটা হচ্ছে সাপেক্ষ বিন্দু। তাহলে এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর যদি প্রতিবিম্ব বের করি, প্রতিবিম্বটা এখানে হয়, তাহলে আমরা কিন্তু শর্টকাট জানি, বের করে দিব। ছিল 0 হয়েছে -1, তাহলে কমেছে, তাহলে এদিকে কি হবে, বেড়ে যাবে, তাহলে এদিকে কি হবে, 1 বেড়ে গেল, মানে 1। ছিল 5 হয়েছে 6, তাহলে 1 বেড়েছে, তাহলে নিচে নামাবো, তখন 1 কি হবে, কমে যাবে। তাহলে 5 থেকে 1 কমে গেলে কত হয়, 4। অথবা তুমি যদি মনে করো যে এখন নামকরণ দিই, আমি একটু ডিটেলসে তোমাকে বলি, এটাকে যদি মনে করো C, তাহলে এখান থেকে বলতে পারো যে AC এর মধ্যবিন্দু, AC এর মধ্যবিন্দু হচ্ছে P। এটা দিয়েও কিন্তু তুমি বের করতে পারো, আমি ডিটেলসেও বলে দিচ্ছি, আমরা উত্তর অলরেডি পেয়ে গেছি। তাহলে AC এর মধ্যবিন্দু P, তাহলে মধ্যবিন্দু যদি ভুজ বের করো, তাহলে কি হবে, -1, আর এটা যেহেতু বের করছো, আমরা এটাকে তখন ধরে নিব x আর হচ্ছে y। তাহলে দেখো -1 + x / হচ্ছে 2, তাহলে এটা যদি এইদিকে চলে যায় 0, তাহলে
ইকুয়াল হচ্ছে -1 প্লাস এক্স, তাহলে অতএব এক্স ইকুয়াল কত পাচ্ছি 1 পাচ্ছি। এবার দেখো যদি আমরা এটাকে মধ্যবিন্দুর ভুজ পেলাম কোটি দিয়ে বের করি, তাহলে 5 ইকুয়াল 6 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, তাহলে এখান থেকে কত পাচ্ছি 10 - 6 মানে ওয়াইয়ের মান কত হচ্ছে 4। এটা দেখো 1,4, তাহলে এটা মধ্যবিন্দু সূত্রে অ্যাপ্লাই করেও বের করতে পারো, আর যখন ছেদবিন্দুটা বের হবে তখন ডিরেক্ট তুমি শর্টকাট দিয়েও কিন্তু বের করতে পারো। তাহলে আমাদের উত্তর কত বের হলো 1,4। এই হচ্ছে আমাদের একটা রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। তো